নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ঘড়ির কাঁটা এখন প্রায় 9:30টার ঘরে। বাহিরে তাকিয়েই দেখি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার দিকে। উঠে সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজো হয়ে গিয়েছে। এখন একটু বসেছি চা খেতে। ছেলের সাথে একটু চা খাচ্ছি আর গল্প করছি। ছেলেকে পরীক্ষা শেষ, ছেলেকে জিজ্ঞেস করছি কেমন রেজাল্ট করবা তুমি পরীক্ষায়। ছেলে তো বলছে মোটামুটি ভালোই হবে। তো ছেলের সাথে কিছুক্ষণ টি টাইম স্পেন্ড করে এদিকে আমি চলে এসেছি সকালে ব্রেকফাস্ট দিতে। ছেলে সকালে একদমই ভাত খেতে চায় না, সেই জন্য ওকে একটু দুধ গরম করে দিচ্ছি। দুধ দিয়ে হরলিক্স দিয়ে দিব, খেয়ে নিবে। আর দুপুর 2টা-2:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তখন ওকে একবারে ভাত দিয়ে দিব। আর এখন 10:30টার মতো বেজেও গিয়েছে, সেই জন্য ওকে আর ভারী কিছু না দিয়ে এই দুধ হরলিক্সটাই দিয়ে দিচ্ছি। স্বামী তো আবার এই দুধ হরলিক্সটা খেতে ভীষণই পছন্দ করে। প্রায় 2-3 দিন আগেই বরমশাই মাসকাবারি বাজারগুলো এনে দিয়েছিল। ওগুলো গোছানো হয়নি, আলসেমতে গোছাচ্ছি না, আজ করি কাল করি, কিন্তু আজকে করতেই হবে। প্রথমে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে ট্রের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আমি ডিম সবসময় ধুয়ে মুছে শুকিয়ে তারপরে ট্রেতে রাখি, কারণ অনেক সময় ডিমের গায়ে অনেক নোংরা লেগে থাকে, আর ওই নোংরা অবস্থায় যদি ট্রেতে গুছিয়ে রাখি তখন নিজের কাছেই কেমন জানি লাগে। সেই জন্য আগে ডিমগুলোকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে ট্রেতে গুছিয়ে রাখছি। আর এদিকে মুদিখানা বাজারগুলোকেও ভালো করে এক জায়গায় ঢেলে নিয়েছি। কোন লিস্ট দেখে দেখে মিলে নিচ্ছি কোনটা কোনটা এনেছে আর কোনটা কোনটা বাদ পড়েছে। আমার প্রত্যেক মাসে একই রকম মুদিখানা বাজার আসে না, এক এক মাসে এক এক রকম জিনিস আসে। কোনো কোনো জিনিস হয়তো বেশি চলে আসে এক এক মাসে, আবার কোনো কোনো জিনিস হয়তো আসে না, সেটা আবার পরের মাসে অ্যাড করতে হয়। এরকম করে আমার মাসকাবারি বাজার আনা। এর আগের মাসে বর্মশাই খোলা আতপ চালগুলোই নিয়ে এসেছিল, যেগুলোকে গোবিন্দভোগ চাল বলা হয়। আর এ মাসে প্যাকেটের গোবিন্দভোগ চালটা নিয়ে এসেছে। বলল এনে যে দেখো এই চালটা নাকি অনেক ভালো খেতে, সেই জন্য চালটাকে ঢেলে কৌটোয় ভরে নিচ্ছি। আর চালের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। গোবিন্দভোগ চালের মধ্যে যদি 2টো শুকনো লঙ্কা রেখে দেওয়া যায় তাহলে এই চালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, চালে কোনো পোকামাকড় লাগে না। আর এদিকে এবারে 2 রকমের ডাল এনেছে, মটরের ডাল এনেছে আর মসুরির ডাল এনেছে। আর এর আগে বুটের ডাল আর মাসকলাইয়ের ডাল ছিল। বেশি দিন ডাল থাকলে না ডালে পোকা ধরে যায়, সেই জন্য আমি বলেছি এবার 2 রকমের ডাল নিয়ে এসো, আর ও ডালগুলো শেষ হলে তখন আবার আনা যাবে। একবারে সব জিনিস আনলে হয় কি বেশি বেশি হয়ে যায় আর সেগুলো আর খাওয়াও হয় না, পরে পোকা ধরে যায়, ওগুলো ফেলে দিতে হয়। জিনিস ফেলে দিতে ভীষণই কষ্ট লাগে। এই দুর্মূল্যের বাজারে যেভাবে জিনিসের দাম বাড়ছে, আর আমি যদি জিনিস নষ্ট করি তাহলে আমার আর রক্ষে থাকবে না। বরমশাই আমার উপর রেগে ফায়ার হয়ে যাবে। এবারে রেগুলার ইউজের চিনির কৌটাটার মধ্যে চিনি ভরে নিয়েছি, আর বাকি যেটুকু চিনি এক্সট্রা বেশি হয়েছে সেটা একটা আলাদা কৌটোর মধ্যে রেখে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিব। ছোটবেলায় দাদু দিদাদের মুখে গল্প শুনতাম আগে নাকি 10 টাকা সের চাল, 5 টাকা কেজি আলু, এমনকি বাজারে 2 টাকা নিয়ে গিয়ে দোকানদারকে বলা হতো আমাকে 2 টাকার মশলা দিন তো, তাহলেও বলে মশলা দিয়ে দিত। আর এখন 2 টাকা নিয়ে গিয়ে যদি দোকানদারকে বলা হয় আমাকে 2 টাকার মশলা দিন তো, তাহলে দোকানদার বোধহয় লাঠি নিয়ে আমাদের পিছনে তাড়া করবে যে তুমি 2 টাকার মশলা নিতে এসেছো। এখন তো বাজারে 100 টাকার নিচে কোনো জিনিসই পাওয়া যায় না। এবারে মসুর ডালের কৌটোর মধ্যেই মসুর ডালটাকে ভরে নিচ্ছি। আমার প্রত্যেক মাসে মসুর ডালটাই একটু বেশি লাগে, কারণ সান্নিধ্য মসুরির ডাল খেতে বেশি পছন্দ করে, আর বরমাসও মসুরির ডাল খেতেই বেশি পছন্দ করে। অন্যান্য ডাল খুব কমই রান্না করা হয়, তাই মসুরির ডালটা সম্পূর্ণই কৌটার মধ্যে ভরে নিল। এবারে এই ছোট ছোট কাচের বয়ামের মধ্যে মশলাগুলোকে রাখবো। আমি সবসময় মশলা এরকম কাচের বয়ামের মধ্যেই রেখে দিই। এগুলো বয়াম আমি রিইউজ করছি। এগুলো মনে করো যে কখনো কখনো জেলি কিনে নিয়ে আসা হয়, আবার কখনো কখনো আচার কিনে নিয়ে আসা হয় বাজার থেকে। সেই বয়ামগুলো আমি আর ফেলে দিই না। সেই বয়ামগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে মশলা ঢেলে রাখি।
প্লাস্টিকের বয়ামের মধ্যে আমি মসলা ঢেলে দেখেছি ওটার মধ্যে বেশি দিন মসলা রাখলে না মসলা গন্ধ হয়ে যায়। আর এই কাচের বয়ামগুলোর মধ্যে যদি মসলা রাখা যায় তাহলে মসলা একদম যেমন গন্ধ তেমনই থাকে। মসলার টেস্টও ভালো থাকে, কিছুই হয় না। এজন্য আমি এই ছোট, ছোট কাচের বয়ামগুলোকেই রিইউজড করে এর মধ্যে মসলাগুলোকে সংরক্ষণ করি। আর এমনটা তো নয় যে আমার প্রতি মাসে যে মসলাগুলো নিয়ে আসে সেগুলো আমার প্রতি মাসেই শেষ হয়ে যায়। কিছু, কিছু মসলা যেমন বেশি হয়ে যায় সেগুলো যেমন থেকে যায়, আর সেগুলোকে এরকম কাচের বয়ামের মধ্যে রাখলে সেই মসলাগুলোর গন্ধ বেশি দিন হয়ে গেলেও নষ্ট হয় না। সেইজন্য আমি এইরকম কাচের বয়ামের মধ্যেই মসলা রেখে দিই। রান্না করতে গেলে যে মসলাগুলো আমার দৈনন্দিন প্রয়োজন হয়, যেমন ধনে, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গরম মসলা, এগুলো আমি সব সম্পূর্ণই ঢেলে রাখি। আর যেগুলো রান্না করতে গেলে একটু কম দরকার হয় সেগুলো আমি অর্ধেকটা করে ঢালি আর বাকি অর্ধেকটা ওই পলিথিনে মুড়ে একটা বয়ামের মধ্যে রেখে দিই। ওই মসলাগুলো শেষ হলে যে বাকিটা বেশি থাকে সেই বাকিগুলো আবার পরে ওই কৌটোর মধ্যে ভরে নিই। এভাবে করলে আমার মসলা অনেকটা বেশ সাশ্রয়ও হয়, আবার মসলা অনেকদিন ভালোও থাকে। সেই জন্য আমি এই পদ্ধতিটাই ফলো করি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা রয়েছি তারা কিন্তু সবসময় এটাই চেষ্টা করি কিভাবে একটু সাশ্রয় করা যায়, কিভাবে একটু কম খরচের মধ্যে সংসার চালানো যায়। সংসারটা যেহেতু আমাদের, সেই জন্য সংসারের সব রকম মেনটেন্সটাও আমাদেরকেই করতে হবে। সেই জন্য আমি এইভাবেই সংসারের কিছু কিছু জিনিস নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যেটা করলে ভালো হয় সংসারের জন্য। আর বরমশাই এতে খুশি হয়ে যায়। মাসের বাজারের লিস্টটা যদি একটু কম করা হয় বরমশাই তো আনন্দে আটখানা হয়ে যায়। তাই বরমশাইয়ের মুখে হাসি ফোটাতেই এই চেষ্টাটুকু করে থাকি আমি। এবারে সব মসলাগুলো আমার প্রায় ঢালা হয়ে গিয়েছে কাচের বয়ামের মধ্যে। আর বাকি যে এক্সট্রা মসলাগুলো রয়েছে সেটা এই কৌটোটার মধ্যে ভরে নিব। আমি মসলাগুলোকে মাসে ২-১ বার করে রোদ খাইয়ে নিই। তাহলে মসলাগুলো আরও বেশি ভালো থাকে। আর মসলার মধ্যে যদি কখনো কোনো পোকামাকড় লেগেও যায় সেগুলোও চলে যায়। ডাল, মসলা এগুলো যদি মাসে ২-১ বার রোদ খাইয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মসলা বেশ অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে। এবারে মাসকাবাড়ি বাজারে বরমশাই অনেকগুলো রাঁধুনি নিয়ে এসেছে। আর এতগুলো রাঁধুনি তো আমার লাগে না, রাঁধুনি থেকেই যাবে। সেই জন্য আমি অর্ধেকটা রাঁধুনি কৌটার মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটুকু রাঁধুনিটা প্লাস্টিকের মধ্যে মুড়ে ভালো করে এয়ারটাইট কন্টেইনারে রেখে দিব, যাতে মশলাগুলো গন্ধ না হয়। আর মাঝে মাঝে একটু রোদ দিয়ে নিব, তাহলে মশলাগুলো অনেক দিন ভালো থাকবে। প্রত্যেক মাসে আমার বাজারের লিস্টে গরম মসলার লিস্টটা একটু বেশি হয়ে থাকে। কারণ আমি এক ধরনের ম্যাজিক মসলা তৈরি করি যার মধ্যে গরম মসলার পরিমাণটা একটু বেশি থাকে। সেই জন্য আমার মাসকাবাড়ি বাজারে গরম মসলাটা একটু বেশি আনা হয়ে থাকে। এরপর যেদিন আমি আমার ম্যাজিক মসলাটা তৈরি করব সেদিন তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। ওই মসলাটা তুমি আমিষ নিরামিষ যে কোনো রান্নাতেই ইউজ করো না কেন, খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে। যত দিন যাচ্ছে তত বাজারের জিনিসে যেন ভেজাল আরও বেশি বেড়ে যাচ্ছে। আগে যখন মা মশলার প্যাকেট খুলতো তখন গন্ধে সারা বাড়ি মোমো করতো, আর এখন মশলা নাকের সামনে নিয়ে ধরলেও সেই গন্ধটা আর পাওয়া যায় না। জিনিসের দাম বেড়ে গিয়েছে দ্বিগুণ, কিন্তু জিনিসের মান আর সেই আগের মতো নেই। এবারে আমার সবগুলো মসলা কৌটোর মধ্যে ভরা হয়ে গিয়েছে। আর দেখো এখানে কতগুলো কৌটো হয়েছে। আর যে মসলাগুলো আমার বেশি হয়েছে সেই মসলাগুলো আমি বড় কৌটোটার মধ্যে রেখে দিয়েছি, যাতে একবারেই খুঁজে পাওয়া যায়। আর এদিকে দুটো তেলের বোতল নিয়ে এসেছে, একটা সয়াবিন তেল, একটা সরিষার তেল। সরিষার তেলের মুখটা এখন আর খুলছি না, কিন্তু সয়াবিন তেলের বয়ামে একদম সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে, তাই সয়াবিন তেলের মুখটা খুলে সয়াবিন তেল রেগুলার ইউজের বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। সয়াবিন তেলের এই বোতলটা থেকে বেশ খানিকটা তেল আমি এই ছোট বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। এই বয়ামটা থেকে আমি রেগুলার ইউজ করি। আর বেশি বড় তেলের বোতল থেকে রান্নার সময় তেল ঢালার সময় দেখা যায় যে তেল খানিকটা বেশি পড়ে যায় কড়াইয়ের মধ্যে, এতে তেলের অপচয় হয়। সেই জন্য আমি এই ছোট বয়ামটার মধ্যে তেল ঢেলে রাখছি, তাহলে আমার রান্নার সময় কড়াইতে তেল ঢালতেও বেশ খানিকটা সুবিধা হয়। এবারে যে তাকটার মধ্যে আমি মশলার কৌটোগুলোকে গুছিয়ে রাখবো সেই তাকটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
প্রত্যেক মাসেই আমি এই মসলা রাখার তাকটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেই। কারণ দেখা যায় মসলা বের করতে গিয়ে অনেক সময় মসলার কৌটোগুলো এলোমেলো হয়ে যায়। আবার অনেক সময় অনেক ধুলোবালিও জমে যায়। সেইজন্য তাই প্রতি মাসেই এই মসলার তাকটাকে আমি ভালো করে ডিপ ক্লিন করে নেই। আর এদিকে দেখো এই ঝুড়িটার মধ্যে যে মসলার কৌটোগুলো রেখেছি সেগুলো কেমন এলোমেলো হয়ে আছে। এবারে সেই মসলার কৌটোগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এবারে আমি মসলার তাকটা সুন্দরভাবে মুছে নিয়েছি। এবার মসলার কৌটোগুলোকে সারিবদ্ধভাবে এক এক করে গুছিয়ে রাখবো। তার আগে আমি এই র্যাকটা পেরে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং র্যাক। সেই র্যাকটার পায়াগুলোকে খুলে নিয়ে আমি এর মধ্যে এই মসলাগুলোকে রেখে দিব। আর আমার যেহেতু ওয়ালে লাগিয়ে রাখার মতো জায়গা নেই এই ওয়াল হ্যাঙ্গিং র্যাকটা, সেজন্য আমি এই পায়াগুলো খুলে নিয়ে এভাবে মিস্টেপের মধ্যে সাজিয়ে নিয়ে এর উপরে এই মসলার বয়ামগুলোকে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি। তাহলে এটা দেখতেও সুন্দর লাগে। আর যখন মসলার বয়ামগুলো এক এক করে বের করব তখন বয়ামগুলো এলোমেলোও হয়ে যাবে না। যেগুলো আমার রোজগারের প্রতিদিনের মশলার তালিকায় থাকে সেই মশলাগুলো সামনের তাকটায় রাখবো, আর যেগুলো আমার প্রতিদিন প্রয়োজন হয় না এক্সট্রা মশলা সেগুলো আমি পিছনের সাইডে রাখবো। এভাবে রাখলে আমার বেশ সুবিধা হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার তুমি এসে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।